আজ আমরা ইংরেজি সাহিত্যের এমন একটা সময়ে ডুব দেব যেটা শুধু কবিতা লেখার ধরনই বদলে দেয়নি, মানুষের ভাবনা চিন্তার জগৎটাকেই পুরো নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি রোম্যান্টিক যুগ নিয়ে। চলুন এই অসাধারণ সময়টাকে একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, রোম্যান্টিক শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো? প্রেম, ভালোবাসা, এই তো। কিন্তু সাহিত্যের ইতিহাসে এই শব্দটার মানে কি সত্যি এটা? উত্তরটা কিন্তু একদমই না। দেখুন, এখানেই তো আসল মজাটা। আমরা রোম্যান্টিক বলতে যা বুঝি, সাহিত্যের রোম্যান্টিক যুগ কিন্তু তার থেকে একেবারে আলাদা। এটা কোনো প্রেমের কবিতার যুগ ছিল না, বরং এটা ছিল বিপ্লবের যুগ, বিদ্রোহের যুগ, আর প্রকৃতির সঙ্গে এক গভীর সংযোগ তৈরির যুগ। তাহলে শুরু করা যাক সেই বিপ্লবের গল্প দিয়ে। চলুন দেখি ফ্রান্সের একটা রাজনৈতিক আগুন কিভাবে ইংল্যান্ডের সাহিত্যের জগতে একটা বিদ্রোহের জন্ম দিল। তো সবার আগে সময়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক, তাই না? সাহিত্যের ইতিহাসে রোম্যান্টিক যুগের শুরুটা ধরা হয় ১৭৯৮ সাল থেকে। কেন? কারণ ওই বছরই প্রকাশিত হয় লিরিক্যাল ব্যালাডস নামের একটা যুগান্তকারী বই, আর এই সময়টা চলেছিল প্রায় ১৮৩২ সাল পর্যন্ত। আচ্ছা, রোম্যান্টিক যুগকে ঠিকঠাক বুঝতে হলে আগে জানা দরকার এটা কিসের বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল। আসলে এটা ছিল এর ঠিক আগের নিও ক্লাসিক্যাল যুগের বিরুদ্ধে একটা সরাসরি প্রতিক্রিয়া। মানে ব্যাপারটা এমন যে আগের যুগটা জোর দিত নিয়মকানুনের ওপর, যুক্তির ওপর, সমাজের ওপর। আর রোম্যান্টিকরা এসে বলল, না, আসল জিনিস হল আবেগ, কল্পনা আর ব্যক্তির স্বাধীনতা। আর এই যে এত বড় একটা বদল, এর পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কোত্থেকে এসেছিল জানেন? ফরাসি বিপ্লব। এর যে বিখ্যাত স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি বা স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, সেটা শুধু ফ্রান্সের মধ্যেই আটকে থাকেনি, পুরো ইউরোপের চিন্তার জগতে একটা ঝড় তুলে দিয়েছিল। সংযোগটা খেয়াল করেছেন? কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। ১৭৮৯-এ ফ্রান্সে শুরু হলো রাজনৈতিক বিপ্লব, আর ঠিক তার ১০ বছরের মাথায় ১৭৯৮-তে ইংল্যান্ডে শুরু হলো সাহিত্যের বিপ্লব, লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে। এবার আসা যাক সেই দুই বন্ধু আর তাদের লেখা একটা বইয়ের গল্পে, যে বইটা একটা নতুন সাহিত্য আন্দোলনেরই জন্ম দিয়ে ফেলেছিল। ঠিক তাই, ১৭৯৮ সাল। দুই বন্ধু, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোলরিজ, মিলে বের করলেন লিরিক্যাল ব্যালাডস। এটা কিন্তু মোটেই আর ৫টা সাধারণ কবিতার বইয়ের মতো ছিল না। এটা ছিল একটা নতুন যুগের ঘোষণা, একটা ম্যানিফেস্টো। বইটাতে মোট কবিতা ছিল মাত্র ২৩টা। সংখ্যাটা শুনে হয়তো খুব বড় কিছু মনে হচ্ছে না, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল একটা অদ্ভুত অসামঞ্জস্য আর একটা নতুন দর্শনের বীজ। এই যে অসামঞ্জস্যের কথা বললাম, সেটা কি? দেখুন, ওয়ার্ডসওয়ার্থ একাই লিখেছিলেন ১৯টা কবিতা, আর কোলরিজ মাত্র ৪টে। কিন্তু ভাববেন না যে কোলরিজের অবদান কম ছিল। সংখ্যায় কম হলেও ওনার লেখা কবিতাগুলো এই পুরো আন্দোলনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই বন্ধুত্বটা বেশিদিন টেকেনি। পরে যখন ওয়ার্ডসওয়ার্থ বইটার একটা ভূমিকা বা প্রিফেস লেখেন, সেখানে তিনি কলারিজের অবদানের কথা প্রায় এড়িয়েই যান। এর উত্তরে অনেক বছর পর কলারিজ লেখেন তার বিখ্যাত বই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যেখানে তিনি দুজনের চিন্তার পার্থক্যগুলো খুব পরিষ্কারভাবে তুলে ধরেছিলেন। আচ্ছা, তাহলে এই রোমান্টিক কবিদের লেখার মূল অস্ত্রটা কি ছিল? কোন আইডিয়াগুলো তাদের ভাবনার জগৎটাকে চালিত করত? চলুন তাদের টুলকিটটা একবার খুলে দেখা যাক। রোম্যান্টিকদের ভাবনার মূল ভিত্তি ছিল কয়েকটা খুব শক্তিশালী আইডিয়া, যেমন নিজের ব্যক্তিগত অনুভূতিকে সবার উপরে রাখা, কল্পনার রাজ্যে ইচ্ছেমতো ভেসে বেড়ানো, প্রকৃতির মাঝে গভীর ভালোবাসা খুঁজে পাওয়া, আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের সহজ দৈনন্দিন ভাষায় কথা বলা। পাশাপাশি অতিপ্রাকৃতিক বা সুপারন্যাচারাল জগতের দিকেও তাদের একটা অদ্ভুত টান ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা ছিল সাবজেক্টিভিটি বা ব্যক্তিনিষ্ঠতা। মানে রোম্যান্টিকরা মনে করতেন শিল্পীর নিজের অনুভূতি, তার ভেতরের দুনিয়া, এটাই হলো শিল্পের সবচেয়ে দামি বিষয়। এর চেয়ে বড় কিছু হতে পারে না। আরেকটা দারুণ কনসেপ্ট ছিল এসকেপিজম, বা সোজা বাংলায় বললে পলায়নবাদ। ভাবুন তো, শিল্প বিপ্লবের ফলে
চারিদিকে তখন কলকারখানার ধোঁয়া, একটা যান্ত্রিক জীবন, সামাজিক অস্থিরতা, এই সব কিছু থেকে মুক্তি পেতে রোম্যান্টিক কবি সাহিত্যিকরা কল্পনার জগতে, স্বপ্নের দুনিয়ায় বা অতি প্রাকৃত কাহিনীর মধ্যে আশ্রয় খুঁজতেন। আর জন কিটসের দেওয়া এই আইডিয়াটা তো এক কথায় অসাধারণ, নেগেটিভ ক্যাপাবিলিটি। ব্যাপারটা কি? ভাবুন একজন গোয়েন্দা, যার কাজ শুধু অপরাধীকে খুঁজে বের করা নয়, বরং রহস্যের মধ্যে একটা সৌন্দর্য খুঁজে নেওয়া। শিল্পীর কাজও ঠিক সেরকম, সবকিছুর উত্তর খুঁজে বের করার জন্য ছটফট না করে বরং রহস্য, অনিশ্চয়তা আর সন্দেহকে মেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হলো নেগেটিভ ক্যাপাবিলিটি। তো এবার পরিচিত হওয়া যাক রোম্যান্টিক যুগের তারকাদের সাথে। বোঝার সুবিধার জন্য এই কবিদের সাধারণত দুটো জেনারেশন বা প্রজন্মে ভাগ করা হয়। প্রথম প্রজন্মে ছিলেন এই আন্দোলনের পথপ্রদর্শকরা, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ আর রবার্ট সাউদি। আর তাদের দেখানো পথে হেঁটে এলেন দ্বিতীয় প্রজন্মের র্যাডিক্যালরা, লর্ড বায়রন, পার্সি শেলি আর জন কিটস। এরা ছিলেন আরও বেশি বিদ্রোহী, আরও আবেগপ্রবণ, আর সমাজের নিয়মকানুনকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে এরা একটুও ভয় পেতেন না। এই প্রত্যেক কবিরই একটা নিজস্ব পরিচয় বা ট্যাগ ছিল বলা যায়। যেমন ধরুন, ওয়ার্ডসওয়ার্থ হলেন প্রকৃতির কবি, কোলরিজ অতি প্রাকৃত জগতের কবি, লর্ড বায়রনকে বলা হয় বিদ্রোহী কবি, শেলি হলেন বিপ্লবী কবি, আর জন কিটস তিনি তো সৌন্দর্যের কবি। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই সবার আগে আরও একজন ছিলেন, উইলিয়াম ব্লেক। তাকে বলা হয় রোম্যান্টিক যুগের পূর্বসূরি। কারণটা খুব সোজা। রোম্যান্টিক যুগ অফিশিয়ালি শুরু হওয়ার অনেক আগেই তার কবিতার মধ্যে রোম্যান্টিসিজমের সব মূল উপাদানগুলো হাজির ছিল। তো প্রশ্ন হল, প্রায় ২০০ বছর আগের এই সাহিত্য আন্দোলন কি আজও আমাদের জীবনে কোনো ছাপ ফেলে? চলুন সেটাই দেখা যাক। তবে একটা মজার জিনিস কি জানেন? এই যুগে কিন্তু সবাই রোমান্টিক ভাবধারার ছিলেন না। সবচেয়ে বড় উদাহরণ হলেন জেন অস্টেন। তিনি একই সময়ে লিখছেন, কিন্তু তার উপন্যাসে বাঁধভাঙ্গা আবেগের বদলে ছিল বুদ্ধি, শ্লেষ আর সমাজের বাস্তব চিত্র। এই কারণেই তাকে অনেক সময় অ্যান্টি রোম্যান্টিক বা রোম্যান্টিক বিরোধী বলা হয়ে থাকে। তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ডেটা আর অ্যালগোরিদমের যুগে, যেখানে সবকিছু যুক্তি দিয়ে মাপা হয়, হিসেব করা হয়, সেখানে কি আবেগ, কল্পনা আর প্রকৃতির জন্য ভালোবাসার মতো একটা রোম্যান্টিক মানসিকতার সত্যি কোনো দরকার আছে? প্রশ্নটা ভাবার মতো, তাই না?